বৃহস্পতিবারের সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম। আমি খলিলুর রহমান ফয়সাল। এক সপ্তাহ পর বাংলা ভিউ চ্যানেলের পর্দায় সিলেট থেকে সারা বিশ্বের সাথে যুক্ত হচ্ছি বৃহস্পতিবারের সন্ধ্যায়। প্রত্যেক সপ্তাহে আমার সাথে দুজন অতিথি থাকে এবং সেই ধারাবাহিকতায় আজও আছে দুজন অতিথি। একজন নিশাত শাহরিয়ার, সহ প্রতিষ্ঠাতা আলোকিত পাঠশালা ফাউন্ডেশন, এবং আরেকজন হচ্ছে অনিক দাস অপি, সে সিলেটে গান করে। আপনাদের দুজনকে স্বাগতম বৃহস্পতিবারের সন্ধ্যায়। কেমন আছেন? ভালো আছি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং বাংলা ভিউ চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা সিলেটে যারা কাজ করেন, আলোকিত পাঠশালা আপনার সংগঠনের নামে, ঠিক আলোকিত মানুষদের নিয়ে আমরা এই শোটা করি আর কি। তো আপনারা অনেক চমৎকার কাজ করছেন, আমরা আপনাদের নিয়ে অনেক গর্বিত। ঠিক এই জায়গাটা থেকে বাংলা ভিউ আপনাদেরকে আসলে একটু প্রমোট করতে চায় আর কি। আমি প্রথমে নিশাদের কাছে যাই। ধন্যবাদ ফয়সাল। যেহেতু আমরা সবাই এখানে তিনজনই বেচমেট, আমাদের ভালো লাগে আমরা একই ব্যাচের, তা আমরা আপনি না বলে তুমি করে বললেই ভালো হয়। হ্যাঁ, এটা সত্য। প্রিয় দর্শক, আসলে আজকে যাদেরকে পেয়েছি তারা আমার ব্যাচমেট। আমরা 2005 এবং 2007 সালে এসএসসি এইচএসসি কমপ্লিট করেছি। হ্যাঁ নিশাদ, তোমার শুরুটা কিভাবে আলোকিত পাঠশালা শুরু করলে? শুরুটা আসলে হয়েছিল যে কোনো প্ল্যান ছাড়াই আমরা শুরু করেছিলাম। ওইখানে আমার বাসা ছিল, তো আমরা ফ্রেন্ডরা আড্ডা দিতাম। তো ওইখানে বাচ্চারা সারাদিনই খেলাধুলা করতো, স্কুলে যেত না। আর স্কুলটা দূরে হওয়ায় তাদের মা বাবাও এত সচেতন ছিল না। তো আমরা চিন্তা করলাম যে আমরা চাইলে তো এই বিকালটা আমরা যে আড্ডা দিই এদেরকে আমরা পড়াতে পারি। তো আমরা সবাই মিলে কয়েকজন মিলে আমরা চিন্তা করলাম যে আমরা এদেরকে একটা উঠানে পড়াই। তো আমরা চাটাই কিনে আনলাম, সব কিছু কিনে আনলাম। চাটাই, আচ্ছা, খোলা উঠানে, কোনো কিছু ছিল না ওইখানে। তো আমরা ওইভাবে শুরু করি, প্রায় 1.5 বছর আমরা ওইভাবেই পড়াই। নিজেদের পকেট থেকে পয়সা দিয়ে আমরা চক, ডাস্টার, এগুলা তাদেরকে স্লেট এগুলা দিতাম, আর বই দিতাম। তো প্রায় 50-55 বাচ্চা ওখানে পড়াশোনা করতো, বিভিন্ন কলোনির বাচ্চা ছিল। তো আমরা কলোনি ঘুরে ঘুরে, আমাদের সাথে ফ্রেন্ডরা তারা ঘুরে ঘুরে নিয়ে আসছিল। তো তাদের মা বাবাকে বুঝিয়ে আমরা এখানে শুরু করি। তো এইভাবে শুরু হয়। এখন মোটামুটি একটা অবস্থানে আছে। কতজন দিয়ে শুরু করেছিলেন নিশাদ, আর এখন কতজন আছে তোমার? আমরা ওই সময় প্রায় 54 জন বাচ্চা নিয়ে শুরু করেছিলাম। এটা কত সাল? 2015 সালের কথা বলছি। 4 বছর আগের। 4 বছর, 17 জানুয়ারি। আচ্ছা, এখন কতজন ছাত্র আছে? এখন আমাদের আছে প্রায় রেজিস্টার্ড আছে আমাদের 37 জন। আচ্ছা নিশাদ, একটা বিষয় আমি বলি, সেটা কি তোমরা কি প্রাইমারি যে লেভেলটা ওটা কি কমপ্লিট করিয়ে দাও? কত ক্লাস পর্যন্ত তোমার স্কুলে বাচ্চারা পড়াশোনা করতে পারতেছে? আমরা যখন শুরু করি আসলে আমরা একদম প্রাইমারি লেভেল থেকে শুরু করি, কারণ ওরা কিছুই পারতো না। আমরা নার্সারি, প্লে গ্রুপ ওই পার্ট পড়িয়ে আমরা ক্লাস 1, ক্লাস 2, এখন যারা ছিল আগের ওদেরকেই আমরা এখন তুলছি যে ক্লাস 1, 2, 3, 4 4টা ক্লাস আছে, 4টা ক্লাস চলতেছে। তো আমাদের ইচ্ছা ক্লাস 5 পর্যন্ত রাখার, এরপর আমরা প্রাইমারি লেভেলটা কমপ্লিট করব। আচ্ছা, বাচ্চাদেরকে সংগ্রহ করো কিভাবে? কোত্থেকে? তোমরা কি রাস্তায় যারা কাজ করে তাদেরকে ধরে নিয়ে আসো, নাকি যারা বস্তিতে বাস করে? কিভাবে তোমাদের সংগ্রহের পদ্ধতিটা কিভাবে? আমরা যখন সংগ্রহ করেছিলাম যখন আমরা ওই কলোনিগুলোতে গিয়ে ঘুরে ঘুরে আমাদের সাথে যে বন্ধু আছে, আমরা একটা লিস্ট করে করে গেছিলাম। 4-5টা কলোনি ছিল আমার বাসার পাশে। তখন আমরা ওইখানে গিয়ে তাদের মা বাবার সাথে কথা বলেছি, কারা বাচ্চারা স্কুলে যায় না, কাদের মা বাবা খুবই গরিব। তো আমরা একটা লিস্ট করার পর এদেরকে নিয়ে আসি, এদেরকে বুঝিয়ে। তো এখান থেকে অনেক বাচ্চা আছে যারা জোরে গেছে যে অনেক মা বাবা এখানে চাকরি ছেড়ে চলে গেছে বা কলোনি ছেড়ে চলে গেছে। তো এদেরকে আমরা ধরে রাখতে পারি নাই, এভাবে অনেক কমে গেছে। আবার নতুন কলোনিতে আসছে, এদেরকে আবার নিছি। তো এভাবে বাড়ছে কমছে আর কি। আচ্ছা, পদ্ধতিটা এভাবেই। কাজটা কিন্তু চমৎকার করতেছো। যেমন ধরো, যারা শিক্ষার আলো থেকে বঞ্চিত, আমরা আসলে ওই সব প্রিয় দর্শক, আপনারা বুঝতেই পারছেন শিক্ষা আমাদের জীবনে কতটুকু জরুরি। কিন্তু বাংলাদেশে সব ঘরে কি শিক্ষার আলো পৌঁছতে পেরেছে? যে ঘরগুলো অন্ধকার, তাদের নিয়ে অনেকেই কাজ করছে। আমাদের যুবক সম্প্রদায়ের আমরা যারা বয়সে তরুণ, তারা শুধুমাত্র ঘরে বসে না থেকে ওইসব আলোর জন্য কাজ করছে। তেমনই একটি আলোকিত পাঠশালা এবং নিশাতরা কাজ করছে, চমৎকার কাজ করছো তোমরা নিশাত। অপি, তোমার শুরুটা কিভাবে? তুমি কখন থেকে তোমার মিউজিক স্টার্ট করেছো? বিভিন্ন ফাংশনে আমি তোমাকে দেখি। তুমি তো আমাদের বলতে গেলে এই সিলেটে একটা সেলিব্রিটি টাইপের মানুষ। না, সেলিব্রিটি বলা ভুল হবে, আমি এখনো শিখছি। আচ্ছা, ছোটবেলা থেকেই গানের প্রতি ঝোঁক ছিল। এটা ফ্যামিলি ট্রেডিশনই বলা যায়। বাবা মার খুব ইচ্ছে ছিল, চাপই বলতে পারো। ছোটবেলা তো এরকমই, বাবা মা চাইতেনই তুমি গানের প্রতি আকৃষ্ট হও, তাই তো? গান বাজনা করি। যেমন ছোট থেকেই উনি বাবা গানে দিছে, শিখতে দিছে, তবলা আর্টে দিছে, কোনো কিছু হয় না আমার দ্বারা। আচ্ছা, তারপরে গানে কিভাবে ঢুকতে পারলে? খেলার জন্য, একটু ক্রিকেট খেলার জন্য পাগল ছিলাম।
আমি আমার বড় ভাই উনি ইউকেতে আছে, এই খেলার জন্য অনেক পিটাও খাইছি। যাই হোক, এটা আমাদের জেনারেশন সবাই। এখনকার বাচ্চারা কিন্তু আসলে খেলাধুলা করে না। আমি নিজেও দাড়ি বাঁধা এখনকার ক্রিকেট মা বাবা উল্টো বাচ্চাদের পিটায় যে খেলাতে যাওয়ার জন্য। এখন তো মাটি নাই রে ভাই, মাটি খেলবে কোথায়? এখন তো মোবাইল আছে, মোবাইল থেকে বলে যে না যাও খেলতে যাও। হ্যাঁ, তারপরে সেই পিটাপিটি থেকে কিভাবে তোমাকে মিউজিকে আসলে তুমি? মিউজিকে আমার ভাইও একসাথে আমরা শিখতাম, তো ভাইয়ের মানে তেমন একটা ইচ্ছে ছিল না, তো আমি মোটামুটি গানের একটু ইচ্ছে ছিল। গানটা তো অবশ্য পুরোপুরি শেখা হয় নাই, তারপর মধ্যে একটা গ্যাপ পড়ে যায়। আবার গানে যখন ইন করি তখন গিটারটা আমার খুব মানে আগে থেকেই পছন্দের ছিল, গিটারটা কেন জানি মনে একটু ধরে গেল। আচ্ছা, তারপর আমার গুরু মীরাবাজারের অনুদা, তো ওনার কাছে তালিম নেই, ওনার কাছ থেকে তালিম নেওয়া শুরু হয়। এই আস্তে 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 তারপর মিডিয়াতে যুক্ত হই। অনুদের কথাটা যেহেতু আসছে, প্রিয় দর্শক, আমরা যারা সিলেটে বাস করি, আমাদের আসলে ইনস্ট্রুমেন্ট শেখার জন্য যদি প্রথমেই কারো নাম বলা হয় তাহলে অনুদার কথা বলতেই হয়। তো ওনার প্রতি আমার নিজেরও এই শো থেকে ওনার প্রতি একটা সম্মান রইল। উনি অনেক মানুষকে মনে হয় গিটার শিখিয়েছেন, অনেক। ওনার শুধু গিটার না, উনি তবলা, কিবোর্ড, গানও শেখান, মানে অল ইন ওয়ান বলা যায়। আচ্ছা আচ্ছা, সবকিছু ওনার। তুমি কবে অনুদার কাছে কবে গেলা, কোন ক্লাসে সেটা? 2002 এর দিকে হবে। আচ্ছা, 2002-03 আমাদের এসএসসি এর আগে, তাহলে 7-8। হ্যাঁ, আমি তোমার টুকটাক করে আস্তে আস্তে শেখার চেষ্টা করতেছি। আর ওই রকম আসলে সুযোগ সুবিধা পাইনি, কারণ বাবার মোটেই ইচ্ছা ছিল না। আমার মনে আছে বাবা একবার বলছিল বাবাকে চাইতো গান শিখো, কিন্তু তখন আর ওই যে একটা গ্যাপ পড়ে যাওয়ায় তখন আর ওই রকম সিচুয়েশন হয়নি, তখন ওই পড়াশোনার উপরই চাপ ছিল। আচ্ছা আচ্ছা, মানে পড়াশোনা করো, কিছু হও, যেটা সব মা বাবাই চায়। এটা কিন্তু সবাই বাবা মা চায়, যাই করো আগে পড়াশোনাটা ঠিক রাখো। তো তখন কি হলো, যখন আমি বাসায় বললাম, মানে যে কোনো একজনের মারফতে বললাম যে আমি তো গিটার কিনবো, টাকা তো লাগবে স্বাভাবিক, তখন তো আর টাকা নেই। তখন একটা কথা মনে আছে, বাবা বলেছিল যে গিটার কিনে আইব বাচ্চু হয়ে যাবে না। কথাটা এখনো আমাকে হাসায়। আইডল এখনো উনি চলে গেছেন, ওনার কথা খুব মনে পড়ে। এবং সব আমরা যারা বাংলাদেশের ব্যান্ড জগতের বলতে পারেন গুরু, কিন্তু গুরুই ডাকা হয়। অনেক বাংলাদেশে অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে, এটা মানে কখনোই পূরণ হবে না। তারপর এই তো গিটারে আস্তে আমার বড় ভাইয়ের সাহায্যে গিটার কিনা হলো, উনি টাকা দিল, কিনলাম। তারপরে অনুদার কাছে যাওয়া, শেখা শিখলাম। পরে ঢাকায় অবশ্য তালিম নিয়েছি সেলিম হায়দারের কাছে, তারপর বাহাদুর ভাইয়ের কাছে, তবে খুব কম। ওইভাবে আসলে ঢাকায় যাওয়াটা খুবই টাফ ছিল আমার জন্য। তারপর ফাইন্যান্সিয়াল একটা ব্যাপার স্যাপার আছে, তখন ওইরকম ইনকামও ছিল না যে আমি ঢাকায় রেগুলার যাওয়া আসা করতে পারবো, ক্লাস করতে পারবো। তো যতটুকু পেরেছি আর কি, এইগুলো আপনারা বলতে পারবেন। নিশাত, আচ্ছা, আমরা শুনতেছিলাম ওর আসলে স্কুল জীবন থেকেই একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত ছিল। আমাদের প্রত্যেকের স্কুলে সেরকম সব ফ্যাসিলিটি থাকেও না। যারা আমরা চাই তারা হয়তো কেউ বই পড়ে, কেউ হয়তো খেলাধুলার পাশাপাশি সঙ্গীত চর্চা করে, নৃত্য চর্চা করে, বিতর্ক করে। হ্যাঁ, তো তোমার স্কুলে কোথায় পড়েছো তুমি? তোমার স্কুলটা কোথায় ছিল? তুমি এই যে সাংগঠনিক হিসেবে তুমি একটু পরিচিত এখন, এটা কি স্কুল লেভেল থেকেই নাকি? স্কুল লেভেল থেকে ওইরকম ভাবে সংযুক্ত ছিলাম না, বাট ওই যে মানসিকতাটাই স্কুল থেকে তৈরি হয়েছে। তো আমি পড়াশোনা করেছি গ্রামে, আমি গ্রামের ছেলে, আমি আমার ম্যাট্রিকটাও গ্রামে দেওয়া। আর যে স্কুল থেকে আমি পড়াশোনা করেছি সেটা হচ্ছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু কলেজ হাই স্কুল। ওইটা গ্রামের একটা স্কুল, কিন্তু অনেকে জানে না, কিন্তু ওইটা বাংলাদেশের একটা ইউনিক একটা স্কুল ছিল। একমাত্র ইউনিক এই জন্য যে এই একমাত্র একটা স্কুল ছিল যেটার মধ্যে চিড়িয়াখানা ছিল। স্কুলের ভিতর চিড়িয়াখানা ছিল। আর এমনকি আমাদের ছোটবেলা থেকে পশু পাখির সাথে মানে একটা যে ভালোবাসা, যে প্রকৃতিকে ভালোবাসা একটা শেখানো হতো। আমাদের পরীক্ষায় পাশ করলে দেওয়া হতো গাছ, আমাদের গাছ দেওয়া হতো একটা করে। ওইটা আমাদের বলে দেওয়া ছিল যে ওইটা নিয়ে লাগাতে হবে, এবং সারা বছর ধরে একজন স্যার, আমাদের হেড স্যার ছিলেন, উনি তদারকি করতেন যে এই গাছটা আছে কিনা, এবং এক বছর পরে চর্চা, এক বছর পর আবার দেখা হতো। সবারটা গিয়ে বাসায় বাসায় উনি মোটরসাইকেলে দেখতেন। তো এটা ছিল আমাদের গাছের ব্যাপারটা, আমি শুনে খুবই অনুপ্রাণিত হয়েছি। ডিরেক্টর স্যার যে ছিলেন আমাদের দেলোয়ার হোসেন, উনি মারা গেছেন কয়েকদিন আগে, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন। তো উনি ছিলেন একজন মিশনারি, তো উনি এটা স্কুলটা চালু করছিলেন ওইভাবে। তো আমরা ছোটবেলা থেকে ওইভাবে আমাদের বিভিন্ন অকেশনে পশু পাখি নিয়ে আসা হতো স্কুলে, যেমন পাখি নিয়ে আসা হতো, বাচ্চাদের দিয়ে পাখি উন্মুক্ত করা হতো, ছাড়া হতো। ওই গ্রামে নিয়ম ছিল যে বাইরের কেউ বা গ্রামের কেউ কোনো পাখি ধরতে পারবে না, বা পশু পাখি, এটা একটা নিয়ম ছিল। তো আমরা ওইভাবে বড় হয়েছি যে একটা পরিবেশে। আর ওইখানে লাইব্রেরি ছিল,
যেটা কি বই পড়ার যে আগ্রহটা জাগছে, যে খুব বেশি বই পড়তে পেরেছি। সাধারণত গ্রামের কলেজে খুব একটা লাইব্রেরি পাওয়া যায় না, বা লাইব্রেরি থাকলেও সেটা বন্ধ থাকে, তালা বন্ধ থাকে। আমি মফস্বল স্কুলে পড়েছি, মাধবপুর পাইলট হাই স্কুল আমার স্কুলের নাম। দেখা যায় কি ম্যাক্সিমাম সময় আমরা লাইব্রেরির ধারে কাছে যেতাম না, লাইব্রেরিগুলো বই পোকা একদম পোকাগুলো খেয়ে একদম শেষ করে। আমাদের আবার অন্যরকম ছিল, যে আমাদের নিয়ম ছিল যে প্রতি বৃহস্পতিবার ছিল যে বই পড়া, মানে একটা ক্লাসই ছিল যে একটা বই নিতে হবে। তোমার স্কুলটাকে আমি ইউনিক স্কুল বলবোই, অবশ্যই বলবো, চমৎকার। তুমি তো একটা পরিবেশে বড় হয়েছো, তাই না? ওইটাই আর কি, যে একটা পরিবেশে মানে বিল্ড আপ হয়েছে, যে একটা মানসিকতা বিল্ড আপ হয়েছে, যে একটা ওই সময় তো আর ইন্টারনেট ছিল না। আমরা যে সময় কথা বলতেছি যে 2004-05, মানে ওই সময় তো আমি কম্পিউটারই প্রথম দেখি যে ক্লাস 8-এ থাকতে স্কুলে। ওই স্কুলেই প্রথম পিসি নিয়ে আসা হয়, আমরা প্রোগ্রামিং শিখি, আমরা পেইন্ট, মানে সবকিছু ওই স্কুলেই শিখি প্রথম। প্রিয় দর্শক, আমি এই ফাঁকে একটা কথা বলতে চাই। কম্পিউটারের কথা যেহেতু আসলো, আমাদের নিশাত কিন্তু সে একজন লেখালেখি করে, সে একজন লেখক, এবং বাংলাদেশের যে ব্লগিং জগতে যারা সিলেট থেকে লেখালেখি করে তাদের মধ্যে নিশাত অন্যতম। সে চমৎকার লেখালেখি করে। এই যে আধুনিক লেখালেখির যে একটা জায়গা, সেই জায়গাটা যে কয়জন ছেলে মেয়েরা তাদের সাথে যুক্ত ছিল তার মধ্যে নিশাত অন্যতম। ওর সাথে আমার পরিচয়টাও আমার সেখানে গিয়ে, যে আমরা একসাথে ব্লগিং করতাম। আসলে আমাদের একটা সময় কিন্তু পড়াশোনার জায়গা, পড়াশোনা শেখার জায়গা, সংগঠন করার জায়গা, এক্সপ্রেস করার জায়গাগুলা, টেকনোলজি যেভাবে ইমপ্রুভ হচ্ছে, সেই টেকনোলজির সাথে সাথে আমাদের জীবনযাত্রাটাও কিন্তু সেভাবে ইমপ্রুভ করছে। এবং আমাদের চিন্তাভাবনাগুলো কিন্তু যদি আমরা টেকনোলজির সাথে যুক্ত না করি তাহলে কিন্তু আমরা আগাতে পারবো না। তো সেই জায়গায় নিশাত একটা গ্রাম থেকে উঠে এসে এভাবে বলতেছি, আমি বলতে আমার খারাপ লাগতেছে, গ্রামে ফ্যাসিলিটি কম থাকে সাধারণত আমরা জানি, কিন্তু এখন সে উল্টো এবং ইউনিক একটা চরিত্র আমি দেখলাম, যে সেখানে সে বই পড়েছে, সে প্রকৃতির সাথে থেকেছে, এবং কম্পিউটার প্রথমবারের মতো যখন স্কুলে দেখেছে সেই থেকে এখন সে কম্পিউটার লেখালেখি করে। নিশাত, আই এম সো ইন্সপায়ার্ড অফ ইউ। থ্যাংক ইউ। আসলে ওই তুমি যে শহরে আসলা, সিলেটে আসলা কখন? সিলেটে আসা আসলে ওই আমার যখন আমি এসএসসি দেওয়ার পরই আমি সিলেটে চলে আসি। আমি আমার বাবার বিজনেসও ছিল, তখন আমি ওই সিলেটে চলে আসা। কলেজ কোনটা? আমার তখন ভর্তি হই আমি এমসি কলেজ, মুরারিচাঁদ কলেজে ভর্তি হই। আর একাই ছিলাম, আমার সাথে কেউই ভর্তি হয় না ওই সময়। তো দেখা গেছে যে তারপরও বেশিরভাগই আমার পরিচিত ছিল, কারণ হলো যে ওই স্কুলে যখন পড়াশোনা করতাম আমরা স্কুলে, আমাদের খুব বেশি বৃত্তি পরীক্ষা দিতে হইতো। আচ্ছা। তো আমরা সিলেটের কোনো জায়গা বাকি রাখি নাই যে বৃত্তি পরীক্ষা দিতে। তো দেখা গেছে যে আমি যে ভর্তি হওয়ার পর দেখা গেল যে ব্লু ওয়ার্ডের বেশিরভাগ ছাত্রছাত্রী আমার পরিচিত, কারণ এদের সাথে আগেই পরিচয় আছে, বেস্টমেট আমাদের হয়ে গেছে। তো আমার খুব বেশি একটা মানে অসুবিধা হয় নাই। আমাদের ফ্রেন্ড জোন কিন্তু আমাদের জীবনের সাথে সাথে পরিবর্তিত হয়। যেমন স্কুলে একটা ফ্রেন্ড জোন থাকে, স্কুলের পরে আমরা যখন কলেজে চলে আসি সেখানে একটা ফ্রেন্ড জোন হয়, কলেজের পরে ইউনিভার্সিটিতে যখন আসি সেখানে একটা ফ্রেন্ড জোন হয়। তো তাহলে তুমি সিলেটে এসে কলেজে যখন উঠলা তখন আলাদা একটা ফ্রেন্ড জোন পাইছো, তাইছো? আচ্ছা, তোমার স্কুলের খবর কি? তুমি কোন স্কুলে পড়াশোনা করেছো? আমি দি এইডেড হাই স্কুল থেকে। এইডেড, সিলেটের ঐতিহ্যবাহী একটা স্কুল, এইডেড স্কুল থেকে এসএসসি। ওখানকার বন্ধু-বান্ধবের সাথে এখনো যোগাযোগ আছে? হ্যাঁ, এখনো যোগাযোগ। তুমিও তো আছো, আমাদের একটা গ্রুপ আছে অবশ্য সারা বাংলাদেশে 5-7, তুমিও আছো, আমি দেখেছি তোমাকে। আমরা কদিন আগে একটা অনুষ্ঠানও করেছি, অবশ্য এটা এত ছোট করে হয়েছে, সবাইকে বলা হয়নি। আমি অবশ্য জাস্ট ছিলাম, কিন্তু আমি আয়োজনে ছিলাম না, আমি জাস্ট ওদের পাশে থেকেছিলাম। হ্যাঁ, অনেকেই এসেছে ঢাকা থেকে, চাঁদপুর থেকে, একজন এক এক জায়গা থেকে সবার সাথে। কলেজ কোনটা? আমার মডেল স্কুল এন্ড কলেজ। মডেল স্কুল এন্ড কলেজ। এই যে স্কুল কলেজ, তারপরে আমরা একটা ক্যারিয়ারে প্রবেশ করলাম। আসলে আমাদের একটা মানে এখনকার ছেলে মেয়েদেরকে আমি যতটুকু দেখেছি, যারা সংগঠন করতে চায় বা একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে ক্যারিয়ার করতে চায়, তারা যতটুকু ফ্যাসিলিটি পায় আমরা কিন্তু অতটা পাইনি। আমরা পাই নাই। আর একটা মজার বিষয় যে আমরা হচ্ছে যে 90 দশকে আমরা মোটামুটি পাইছি নিজেদের আগ্রহে। হ্যাঁ হ্যাঁ, মানে আমাদের আগ্রহ ছিল বলেই আমরা ফ্যাসিলিটিগুলো আমরা বের করেছি। অবশ্যই, মানে এখন যে রেডিমেড প্ল্যাটফর্মটা এখন একটা আছে, সেই রেডিমেড প্ল্যাটফর্মটা আমাদের ছিল না, আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। ওপি, তোমার মিউজিক নিয়ে ফিউচার চিন্তা ভাবনা, কোথায় যাবে তুমি? আসলে সিলেট থেকে মিউজিক, সিলেট আসলে তেমন একটা ডেভেলপ বলা যায় না, তবে অনেক ভালো। সিলেট থেকে কিছু করা বলতে মিউজিক করছি, নিজের চাহিদা মেটাচ্ছি, এতটুকু বলতে পারবো, যে এটা মনের খোরাকটা মেটাচ্ছি। সারা জীবনে খোরাকটা নিয়েই থাকবে, মানে প্রফেশন হিসেবে কি? প্রফেশন হিসেবে এখনই আছে, আর পাশাপাশি ছোটোখাটো একটা বিজনেসও আছে আমার, মাইক্রো এডিট কোম্পানি, আমরা একসাথে 2-3 জন মিলে করছি, এটাও চলতেছে।
আর পাশাপাশি মিউজিকটা আসলে আমি বেশি প্রায়োরিটি দিচ্ছি, মিউজিকটাকে আগে থেকেও দিচ্ছি। এবং সবচেয়ে ভালো জিনিস, কোথাও যাওয়ার ইচ্ছা নাই তাহলে শুধু মিউজিক নিয়ে পড়ে থাকবে সারা জীবন? বাইরে যাওয়ার ইচ্ছে তো আছে, ওইটা আসলে সময় সুযোগ হচ্ছে না, আশা করি হয়ে যাবে। এবং সবচেয়ে ভালো যে ব্যাপারটা, আমার সহধর্মিনী কিন্তু উনিও কিন্তু মিউজিক করে। ওয়াও, চমৎকার! কি হয়েছে মানে আমাদের দুইজনের মন মানসিকতা প্রায় একই রকম। বাহ, চমৎকার হলো বিষয়টা। একদিন কিন্তু তোমার বাসায় যাব আমরা, আমাদেরকে গান গেয়ে শোনাতে হবে। বৌদির হাতে চা না হোক, বৌদির গলায় একটা আমরা গান শুনবো, তাই তো? চাও পাবে, চিন্তা করবে না, বিস্কিটও পাবে। আমরা আসলে আজকে সুযোগটা মিস করলাম, যদি গিটার থাকতো আমাদের সত্যি আমরা হয়তো। আর এই ও যেটা বললো, এই আমরা 90 দশকের যেটা, তখন আমাদের মানে ব্যাপারটা হলো, এখন যেমন তুমি যদি একটা গানের কথা বলো, আমি হুট করে ইউটিউব থেকে তোমাকে শুনিয়ে দিতে পারবো। তখন কি হতো, আমরা একটা গানের দরকার পড়লে গান খুঁজে পেতাম না, তখন অডিও ক্যাসেটের যুগ ছিল, দেখা যেত। হ্যাঁ, রেডিও আমরা রেডিও প্রচুর শুনেছি, এবং আমাদের ক্যাসেট ঘুরায় ঘুরায় শুনতাম। তারপর একটা সিডি প্লেয়ারের যুগ, হেডফোনের যুগ, এখন তো এগুলো নাই। এখন তো যে ক্লিক করলে এইসব কিছু হাতে, হ্যাঁ, ইউটিউব। এখন ব্যাপার হলো যে হুট করে, এখন তো আগে তো আমরা একটা গান খুঁজে পেতাম না, ওই সুবিধাগুলো ছিল না। মানে ওই দিক দিয়ে বলবো, মানে একদিকে আমরা লাকি ছিলাম, লাকি। আবার আরেকটা দিকে বলা যায় যে আমাদের কিন্তু আমরা যে কষ্টটা করেছি সেটার ফল কিন্তু এখনকার ছেলেমেয়েরা পাচ্ছে না, কারণ আমরা খুঁজে খুঁজে যে জিনিসটা পাওয়া যায়, কষ্ট করে যে জিনিসটা পাওয়া যায়, তার মূল্যটা কিন্তু অনেক বেশি। মূল্যটা যে আমরা ওইটা ভ্যালুটা আমরা বুঝতে পারি, আমরা অতিক্রম করে এসেছি সময়টা, আমাদের এই যে ভ্যালুটা আমরা খুবই, আমাদের কাছে অনেক কিছু মানে বুকের মধ্যে আগলে রাখি আমরা, ওইটা ভ্যালুটা আমরা খুব বেশি, আমাদের কাছে অনেক বেশি গভীর। প্রিয় দর্শক, শুনতে পাচ্ছিলেন, আমরা আসলে কথা বলছিলাম নিশাত আলোকিত পাঠশালা ফাউন্ডেশনের সহপ্রতিষ্ঠাতা এবং অপির সাথে। সংগঠন এবং সংগঠকদের নিয়ে এই আড্ডা হয়। তো আড্ডার শেষ পর্যায়ের দিকে আছি আমরা। তো শেষ দিকে আমি আসলে নিশাতের কাছেই জানতে চাইবো, নিশাত, তোমার স্কুলটা নিয়ে তোমার কি পরিকল্পনা আছে, অথবা তোমার কেরিয়ার রিলেটেড যদি কিছু বলতে চাও? আমাদের স্কুল নিয়ে আমরা এই মুহূর্তে আমরা একটা কমিটির মাধ্যমে আমরা 7 জন মিলে আমরা এটা চালাচ্ছি। তো আমি খুবই ভাগ্যবান যে আমার মানসিকতার মতো আমি কয়েকজনকে আমার সাথে পেয়েছি। তো ওনারা খুবই পরিশ্রমী এবং ওনারা আছেন বলেই এই মুহূর্তে স্কুলটা টিকে আছে। তো আমাদের ইচ্ছা যে আমরা এই মুহূর্তে এটাকে প্রাইমারি লেভেলে রাখবো, ক্লাস 5 পর্যন্ত। এমনকি ক্লাস 5 পাস করার পর ওদেরকে আমরা অন্য কলেজে আমাদের আন্ডারে ভর্তি করিয়ে দিব, এমনকি এদেরকে ধরে রাখবো যতটুকু পর্যন্ত পড়ানো যায়। আচ্ছা, এই যে এত সামাজিক কাজ তো অনেকেই করে, বাচ্চাদের নিয়ে, অবহেলিত বাচ্চাদের নিয়ে তুমি কাজ করছো, তোমার জীবনে কি এমন কোনো ঘটনা আছে যে শুধু এই কাজটা করার পিছনে? অবশ্যই, কারণ হলো যে আমি যদি পড়াশোনা না করতাম বা স্কুলে না যেতাম বা ওই স্কুলটা না থাকতো, যে আমাদের ডিরেক্টর স্যার যে দেলোয়ার হোসেন স্কুলটা চালু করেছিলেন, তাহলে হয়তো আমি এখন আমাদের গ্রামে হয়তো গরুর রাখাল হতাম। মানে এটা একদম বলা যায় না, এটা হইতো। কারণ হয় যে আমাদের যখন ডিরেক্টর স্যার যখন ওই স্কুলটা চালু করেন, তখন ওনার গ্রামের মানুষই ওনাকে পাগল বলেছে। উনি একটা ঘরের মধ্যে, ভাঙ্গা ঘরের মধ্যে 5 জন ছাত্রছাত্রী নিয়ে 1999 সালে শুরু করেছিলেন। তো তখন মানে খুবই হাসাহাসি করেছে ওনাদের নিয়ে। তো কিন্তু উনি চালিয়ে গেছেন এটা। তো উনি চালিয়ে যাওয়ায় কিন্তু আমরা পরে সুযোগ পেয়েছি, প্রায় 10টা ব্যাচ আমরা, অনেকে কেউ আর্মিতে গেছেন, কেউ ডাক্তার হয়েছেন, কেউ নেভিতে গেছেন, মানে অনেক এই অবস্থানে আসার পেছনে ওনার অবদান অনেক বেশি। তো শিক্ষার গুরুত্বটা আমি বুঝি। তো সেই বুঝ থেকেই আমরা বিভিন্ন সংগঠনে যে সময় কাজ করতাম, তখন আমাদের মনে হলো যে বিভিন্ন সংগঠনে আমরা ওই সময় কাজ করেছি, যাদের সাথে আমি এখন আসি। তো আমরা যখন চিন্তা করি যে আমরা কিছু একটা করব, কিন্তু শর্ট টার্মে না, লং টার্মে, আমরা লং টার্মে কিছু একটা করব। এবং এই দিক দিয়ে আমরা সিলেটের অন্য সংগঠন থেকে একটু আলাদা, কারণ আমরা 4 বছর ধরে একটা জিনিস নিয়ে আমরা লেগে আছি। তো এটা আমাদের বলা যায় যে আমাদের একটা, আমরা বলবো যে আমরা এই দিক দিয়ে আমরা তোমাকে ইন্সপায়ার্ড করছে, তাই তো? মানে ওই দেলোয়ার হোসেন স্যারই আমার ইন্সপিরেশন। ধন্যবাদ তোমাদের দুজনকে আমার শোতে আসার জন্য। অসংখ্য ধন্যবাদ। এই সপ্তাহটা ভালো যাক, এবং প্রত্যেকটি সপ্তাহ ভালো যাক, প্রত্যেকটি বৃহস্পতিবার তোমাদের ভালো যাক। ধন্যবাদ ফয়সল। আর এবং অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি তোমাকে এবং বাংলা ভিউ চ্যানেলকে আমাদের সুযোগ করে দেওয়ার জন্য। প্রিয় দর্শক, শুনছিলেন দুইজন সংগঠকের কথা, একজন সাংস্কৃতিক কর্মীর কথা, একজন সমাজকর্মীর কথা। এই ঘটনাগুলো আমাদের খুব অনুপ্রেরণা দেয়, তাদের সংগ্রাম আমাদেরকে নতুন করে বাঁচতে শেখায়। বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, শিক্ষা হয়তো আমরা পাই, সঠিক শিক্ষাটি কি পাই? আসুন দর্শক,
মানবিক হই। এই সপ্তাহটা ভালো কাটুক, আগামী সপ্তাহে আবার দেখা হবে। শুভরাত্রি।